আসসালামু আলাইকুম। আমি রাজ আছি আপনাদের সাথে এবং আমার পক্ষ থেকে এবং আমার পেজের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন। এবং আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিকস, যেহেতু 9ই জুলাই জানি আমরা এইচএসসির বোর্ড আইসিটি পরীক্ষা দিয়ে শুরু হবে সিলেট বোর্ড দিয়ে, এবং সেটা প্রথমেই কিন্তু আইসিটি পরীক্ষাটা হবে এবং আইসিটির সবচেয়ে যে জটিল বিষয় এমসিকিউ নিয়ে যার স্টুডেন্টের যে বই ভীতিটা থাকে সেটা নিয়ে আজকে ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করব, যাতে আসলে তার এমসিকিউর যে তৃতীয় অধ্যায় আছে এবং পঞ্চম অধ্যায়টা আছে, দুইটা অধ্যায়ের যে সংখ্যা পদ্ধতি এবং গেইট এবং পঞ্চম অধ্যায়ের যে প্রোগ্রামিংগুলো আছে সেগুলোর যে অবজেক্টিভ কোন ক্রাইটেরিয়ার মধ্যে হতে পারে সেগুলো নিয়ে একটু আলোচনা করবো আজ এই ভিডিওর সাহায্যে। এবং হয়তো আমার ভিডিওটা একটু লম্বা হয়ে যাবে, তাই সবাইকে দেখার অনুরোধ রইল যাতে এমসিকিউটা তার জন্য তুলনামূলকভাবে সহজ হয়, কারণ গতবারই কিন্তু এমসিকিউটা খুব একটা ভয়াবহ রূপ ধারণ করেছিল, বিশেষ করে সিলেট বোর্ডের জন্য। এবারও তার যদি অনুরূপ হয়ে থাকে, আশা করি আমার এই ভিডিওটা তাদের জন্য কিছুটা হলেও হেল্প করবে। এবং প্রথমেই শুরু করা যাক, যেহেতু আমি তৃতীয় অধ্যায়টা বলেছি, কারণ দ্বিতীয় অধ্যায়টা যদি কোনো স্টুডেন্ট পার্টটা ভালো করে বুঝে থাকে বা পড়ে, তাহলে অবশ্যই সে প্রথম দ্বিতীয় অধ্যায় থেকে অবজেক্টিভ এবং এমসিকিউ যেটা এবং সিকিউ সে আনসার করতে পারবে। তবে তৃতীয় অধ্যায়ের মধ্যে আমি যেগুলা আসলে মুখস্থ রিলেটেড সেগুলো আলোচনা করব না, আসলে কিছু ম্যাথমেটিক্স টার্মগুলো আলোচনা করবো, আসলে কীগুলো মানগুলো আসতে পারে সেগুলো নিয়ে একটু কথা বলবো। প্রথমে আসি যে সংখ্যা পদ্ধতি, যেহেতু প্রথম অংশ, যদি প্রশ্নটা চলে আসে যে সংখ্যা পদ্ধতি আসলে প্রধানত কত প্রকার। সংখ্যা পদ্ধতি যদি চলে আসে, সংখ্যা পদ্ধতি প্রধানত দুই প্রকার, এটা হলো গিয়ে পজিশনাল আর হলো গিয়ে নন পজিশনাল। যদি প্রশ্ন আসে যে সংখ্যা পদ্ধতি কত প্রকার প্রধানত, তাহলে প্রধানত যদি হয় তাহলে আনসারটা হবে দুই প্রকার। আর যদি বলে যে ভিত্তির উপর ভিত্তি করে, যে সংখ্যার পদ্ধতি সাধারণত ভিত্তির উপর কত প্রকার, ভিত্তির উপর বা বেইসের উপর ভিত্তি করে, সেটা আবার চার প্রকার। প্রশ্নটা তোমাকে বুঝতে হবে যে সংখ্যা পদ্ধতি বলতে তোমাকে কি বলছে। যদি বলে সংখ্যা পদ্ধতি কত প্রকার প্রধানত, বললে তুমি অবশ্যই আনসারটা দেবে দুই প্রকার। আর যদি সংখ্যা পদ্ধতি ভিত্তির উপর ভিত্তি করে কত প্রকার বলে, তাহলে অবশ্যই তোমাকে বলতে হবে চার প্রকার। এবং যে সংখ্যা পদ্ধতির বেইস বলতে তার মধ্যে ব্যবহৃত যে মৌলিক অঙ্কগুলো আছে তাকে বেইস বলা হয়। অনেক সময় দেখতে অনেক বোর্ডের মধ্যে প্রশ্ন আসে যে বাইনারি সংখ্যা পদ্ধতির বেইস, তাহলে বাইনারি সংখ্যা পদ্ধতির বেইস 2 তুমি জানো। অক্টাল সংখ্যা পদ্ধতির বেইসগুলো তুমি অবশ্যই কি জানো, যে অক্টাল হলে 8 হবে, যদি হেক্সাডেসিমেল হয় তার বেইসটা 16 হবে, এবং যদি ডেসিমেল হয় বা 10 ভিত্তিক বা প্রচলিত বলতে তার বেইসটা 10 হবে। এখন দেখো যে নতুন একটা মডেল হয়তো সংখ্যা পদ্ধতির বেস নিয়ে আসতে পারে, যে ফার্স্ট ভিত্তিক সংখ্যা পদ্ধতির মৌলিক অঙ্ক কোনগুলো। ফার্স্ট ভিত্তিক সংখ্যা পদ্ধতির, তাহলে ফার্স্ট ভিত্তিক সংখ্যা পদ্ধতির মৌলিক অঙ্কগুলো হবে অবশ্যই 0, 1, 2, 3, 4 পর্যন্ত এই সংখ্যাগুলো হবে। এখন যদি মডেলটা ফার্স্ট ভিত্তিক না হয়ে 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতির মৌলিক অঙ্কগুলো চায়, তাহলে কি হবে, অবশ্যই 0, 1 এবং 2 এই তিনটে সংখ্যা হবে। তাহলে যদি প্রশ্ন আসে যে 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতির মৌলিক অঙ্ক কোনগুলো, তাহলে 0, 1, 2। যদি বলে ফার্স্ট ভিত্তিক সংখ্যা পদ্ধতির মৌলিক অঙ্ক কোনগুলো, তাহলে বলতে হবে 0, 1, 2, 3, 4। অথবা অভাবে দিতে পারে যে ওটা কোন মৌলিক সংখ্যা পদ্ধতি বা এর ভিত্তি কত, তাহলে অবশ্যই ফার্স্ট হবে। এখন আসি যে এমএসবি বা এলএসবি রিলেটেড প্রশ্ন আসে, যে এমএসবির পূর্ণরূপ। এমএসবি বলতে মোস্ট সিগনিফাইসেন্ট বিট, আচ্ছা মোস্ট সিগনিফাইসেন্ট বিট, অথবা এলএসপি বলতে লেস্ট লেস্ট সিগনিফাইসেন্ট বিট। অনেক সময় প্রশ্ন চলে আসে ওভাবে 101, যদি সেটা পূর্ণ সংখ্যা বাইনারি দেওয়া থাকে, এভাবে একটা বাইনারি সংখ্যা দিয়ে তোমাকে প্রশ্ন করে দেয় যে এটার মধ্যে এটা 0 মেবি, তাহলে এটার মধ্যে 1টা আসলে কি, 1টা হোয়াট, এমএসপি এলএসপি, তাহলে অবশ্যই একবারে সর্ববামে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক ওটা কিন্তু এমএসপি আমরা জানি। তাহলে 1টা হলো গিয়ে অবশ্যই এমএসপি, আর এই যে 0টা আছে অবশ্যই তাকে বলা আমরা কি এলএসপি। অবজেক্টিভ হয়তো চলে আসতে পারে ওভাবে যে 0 সেটা কি, 0 ইকুয়াল হোয়াট, এভাবে কোনো বাইনারি সংখ্যা একটা দিয়ে তোমাকে বলে দিতে পারে 0টা কি। তাহলে অবশ্যই তোমাকে লক্ষ্য রাখতে হবে সেটা পূর্ণ সংখ্যা নেই, যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে সর্ববামে যেটা সেটা অবশ্যই এমএসপি, আর ডানে যেটা দেবো সেটা অবশ্যই এলএসপি সংখ্যা হবে।
আচ্ছা, এখন যদি এভাবে প্রশ্নটা না আসে, ওভাবে যদি চলে আসে দশমিক দিয়ে 1 0 1 এবং 0 বাইনারি দিল, দিয়ে বললো যে সর্ববামে দশমিকের 1 যেটা, সেই সংখ্যাটা কি আসলে, সেটা এমএসপি না এলএসপি। তাহলে অবশ্যই এটাকে আমরা জানি সবচেয়ে বেশি গুরুত্বের অঙ্ক ধরে থাকি, এবং কি এটাকে আমরা কি ধরে থাকি, এলএসপি। তার মানে এটা হলো গিয়া এমএসপি এবং এটা হলো গিয়া এলএসপি। যেহেতু দশমিকের পরেই সবচেয়ে গুরুত্ব অঙ্ক দেওয়া হয়, কারণ আমরা হিসাবটা ওদিক থেকে টানি এবং কি ওদিক থেকে টানি। তার মানে অবশ্যই এটা হবে এমএসপি এবং কি এটা হবে এলএসপি। তাহলে তুমি সরাসরি বুঝতেই পারবে আসলে জিরোটা কি, এলএসপি, বা এটা হবে গিয়ে এমএসপি। আচ্ছা, এখন দেখো আমি কয়েকটা বোর্ডও সময় বাঁচানোর জন্য এবং কি যাতে আমার সময়টা নষ্ট না হয় এর জন্য আসলে আমি কিছু বোর্ডও অনেকগুলো অবজেক্টিভ লিখে রেখেছি এবং কি 1-2টা মডেল দেখাই দেব, ও আঙ্গিকে তুমি পরবর্তীগুলো সলভ করার চেষ্টা করবে, আসলে সবগুলোই তুমি পারবে ইনশাল্লাহ। প্রথমে দেওয়া আছে 177 অক্টাল বা 17 অক্টাল এর পরবর্তী মান। আচ্ছা, পরবর্তী বলতে তার সাথে অবশ্যই 1 যোগ বুঝি আমরা, যেহেতু সাইডের পরবর্তী মানটা অবশ্যই 5 বলতে সাইডের সাথে আরও 1 যোগ করলে অবশ্যই 5 হবে। ঠিক তেমনি 177, যেহেতু 177 এটা কিন্তু অক্টাল একটা বেস দেওয়া আছে, এবং কি তার সাথে 17 এটাও কিন্তু অক্টাল আছে, তার পরবর্তী মান মানে তার সাথে আরও 1 যোগ করতে হবে, তার সাথে আরও 1 যোগ করতে হবে। আচ্ছা, 7 আর 1 8 জানি, কিন্তু অক্টাল সংখ্যা পদ্ধতির মধ্যে তো 8 নেই, ডেসিমিলে 8, কিন্তু সেটা তো অক্টালে 8 নয়। তাহলে তোমাকে অবশ্যই সেটা ডেসিমিল সংখ্যাকে, আমরা যেহেতু 7 আর 1 8 ডেসিমিল হিসাব করছি, সেটা অক্টালে কনভার্ট করতে হলে 8 দ্বারা ভাগ করতে হবে, 8 একে 8, ভাগশেষটা 0, ওটা বসবে কিন্তু, তাহলে 0 বসবে, হাতও 1, তাহলে 0 হাতও 1, 1 আর 1 অবশ্যই 2, তাহলে কি দাঁড়াইলো, সেটা অবশ্যই 20 হবে। সেম হয়েছে 7 আর 1 8, মানে 7 আর 1 8, তাহলে 8 আর অবশ্যই 8 দিয়ে, যেহেতু 7 আর 1 8, সেটা কিন্তু ডেসিমিলে 8, সেটা যদি আমরা অক্টালে কনভার্ট করি, তাহলে যদি 8 দ্বারা ভাগ করি আমরা, তাহলে অবশ্যই একবার যাবে, ভাগশেষটা কি বসবে 0 এবং হাতে 1, তাহলে অবশ্যই 0 হাতর 1, 7 আর 1 অবশ্যই 8, 8-এর মধ্যে আমরা জানি 0 হাতর 1, 1 আর 1 2, সেটা কিন্তু যদি 177 অক্টাল হয়, তাহলে এর পরবর্তী সংখ্যাটা 1 যে সময় যোগ করবো আমরা, অবশ্যই 200 অক্টাল হবে। যদি 17 হয় তাহলে ওভাবে হবে। যদি কেউ এটা এই নিয়মটাই বুঝো না, তাহলে তুমি অবশ্যই ওভাবে দিতে পারো, 7 যোগ 1 মানে 8, যেহেতু সেটা কিন্তু ডেসিমিলে 8 আমরা জানি, যেহেতু এই 8টা কিন্তু ডেসিমিলে জানি 8, কিন্তু এই 8টাকে যদি আমরা অক্টালে কনভার্ট করি, আমরা অবশ্যই জানি 8 একে 8, এবং কি এখানে ভাগশেষটা 0 এবং কি 0 অবশিষ্ট 1, তাহলে কি দাঁড়াইলো 10, সেটা কিন্তু আমরা জানি অক্টালে দাঁড়ালো, যেহেতু অক্টাল, তাহলে ও 0টা বসবে এবং হাতের 1টা হাতে থাকবে, তাহলে 0 বসলো, হাতে 1, 1 আর 1 অবশ্যই 2, তাহলে তোমার জন্য অবশ্যই সহজ হবে, যে কোনো নিয়মের সাহায্য করলেই তোমাকে হয়ে যাবে। আচ্ছা, এর পরবর্তী দেখো আমরা EFF এর পরবর্তী সংখ্যা বা 1F এর পরবর্তী সংখ্যা, অথবা তোমার FF এর পরবর্তী সংখ্যা বা FFF এর পরবর্তী সংখ্যা নির্ণয় করো। আসলে আমরা এখান থেকে যে চেষ্টা নিতে পারি, যেমন EFF অথবা FF এর পরবর্তী সংখ্যা, পরবর্তী বলতেই জানি আমরা তার সাথে 1 যোগ করবো আমরা, F, বা পরবর্তী সংখ্যা বলতে তার সাথে আরো 1 যোগ করা। আচ্ছা, F বলতে আমরা কি জানি, F ডেসিমিলে কিন্তু 15, F ডেসিমিলে 15 আর 1 16, তাহলে যেহেতু 16 আইলো, যেহেতু F এর মান 15 আর তার সাথে 1 যোগ, তার মানে অবশ্যই কত হলো ডেসিমিলে 16, কিন্তু সেটা কিন্তু Fটা হেক্সাডেসিমিল সংখ্যা, কারণ যখন তোমার হেক্সাডেসিমিল সংখ্যাগুলো থাকবো ওগুলো আলফাবেট থাকবো, কোনো বেস দেওয়ার প্রয়োজন নেই। তাহলে 16-রে যদি আমরা কনভার্ট করি, সেটা হেক্সাডেসিমিলে 16 একে 16, ভাগশেষটা কি 0 বসবে আর হাতে 1 থাকবে, তাহলে 0 হাতর 1, তাহলে F আর F আবার 0 হাতর 1, তাহলে F আর F এর পরবর্তী সংখ্যা বসে 100, সেটা হেক্সাডেসিমিলে। ঠিক তেমনি F আর F মানে আবার 16, 16-রে যদি আমরা 1 দিয়ে ভাগ করি, 16 একে 16, ভাগশেষটা 0 বসবে হাতর 1, F আর F মানে আবার 16, 16-র 0 হাতর 1, E আর F হবে F00, সেটা কিন্তু পরবর্তী সংখ্যাটা সহজে বাইর হয়ে যাবে। এখন দেখো আমরা তৃতীয় প্রশ্নের মধ্যে আসি। তৃতীয় প্রশ্নটা আমি অনেকগুলো দ্বারা লিখে রেখেছি, তৃতীয় যে প্রশ্নটা লিখে রেখেছি, প্রথমটা দিচ্ছি 4 8 এবং কি C, অথবা এর পরবর্তীতে 8
18F এবং কি এর পরবর্তীটা 170 ওভাবে দিছি আমি কিন্তু দিয়ে রেখেছি। প্রথমে দেখো এটা একটা সমান্তর দ্বারাকে আঙ্গিকে প্রতিনিয়ত বাড়ে, তাহলে 4 থেকে 8 ডেসিমিলে 4 এর সি ডেসিমিল মান যেহেতু 12 জানি, তাহলে এদের পার্থক্যও 4। তাহলে অবশ্যই প্রতি ক্ষেত্রে যেহেতু এখানে পার্থক্যটা 4 করে বাড়ছে, তাহলে অবশ্যই সির সাথে আরও 4 যোগ করতে হবে। তার মানে সির সাথে আমরা যদি আরও 4 যোগ করি, তাহলে সির ডেসিমিল মানটা যেহেতু 12 আর 4 16টা কিন্তু আমরা ডেসিমিল হিসাব করলাম, সেটা কিন্তু যেহেতু 4 আর 6 হেক্সাডেসিমিল হিসাব, তাহলে অবশ্যই তোমাকে 16-র জায়গায় তোমরা কি জানি 16-রে আমরা যদি হেক্সাডেসিমিলে কনভার্ট করি 16 16 বাক্সিসটা 0 হাতর 1, তার মানে অবশ্যই 480 এর পরবর্তী সংখ্যাটা কি হবে? অবশ্যই তোমাকে 10 লিখতে হবে। এর পরবর্তী দেখো দ্বিতীয় যে অঙ্কটা আছে আমার 18F, তাহলে এটার পার্থক্য 7 এবং এটা মানে ডেসিমিলে যেহেতু ফন্ড এটার পার্থক্য 7, তাহলে এফর সাথে আরও তোমাকে যোগ করতে হবে 7 এর পরবর্তী সংখ্যাটা লেখার জন্য। তাহলে এফর ডেসিমিল মানটা তুমি কত জানো? 15, যেহেতু এফর ডেসিমিল জানো 15 আর এটা জানো 7, তাহলে টোটাল কত দাঁড়ালো? 15 আর সাথে 22, তাহলে 22 যেহেতু আমরা যদি 16তে কনভার্ট করি তাহলে 16 তাহলে 2 থেকে তো আর 16 যাবে না, মানে 6 যাবে না, তাহলে দিক থেকে 1 নিলে কোথায় হবে? ডেসিমিল হিসাব 12 থেকে 6 গেলে অবশ্যই 6, তাহলে এখানে 6 বসবে, হাতও 1 থাকবে, তার মানে 6 এবং কি হাতও 1, তাহলে কি দাঁড়াইলো 1 মানে 8F এর পরবর্তী সংখ্যাটা অবশ্যই যদি বাংলাতে লেখা দেয় অবশ্যই 16 হবে, যদি ইংলিশে লেখা দিলে তো 16 হবে। 17D, তাহলে এখানে পার্থক্যটা 6, ডি মানে 13, তাহলে এটার পার্থক্য অবশ্যই 6, তার মানে ডি এর সাথে আরও 6 যোগ করলে পরবর্তী সংখ্যাটা হবে, তাহলে ডি এর সাথে তোমাকে যোগ করতে হবে 6, তাহলে ডি মানে কত? 13 আর 6 কত জানো তুমি? অবশ্যই মানে 13 আর 6, তাহলে কত দাঁড়ালো? 19 যদি তুমি হেক্সাডেসিমেলে কনভার্ট করো তাহলে 16 16 3 থাকবে এবং কি হাতে কি থাকবে? 1 থাকবে, ডি এবং কি হাতে 1, তাহলে অবশ্যই 17D এবং এর পরবর্তী সংখ্যাটা অবশ্যই কত হবে? অবশ্যই 13 হবে। এভাবে তুমি যে কোনো দ্বারা যদি আসে তুমি অবশ্যই আনসার দিতে পারবে। শুধু মনে রাখবে এখন থেকে পার্থক্যটা কি সসীম দ্বারা না অসীম দ্বারা কোন অনুপাতে গেল সেটা অবশ্যই তোমাকে লক্ষ্য রাখতে হবে। এবং কি পরবর্তী যে 4 নম্বর একটা মডেল আমি লিখে রেখেছি সেটা হলো গিয়া 2 2 2 এবং কি 3, সেটা কিন্তু একটা 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, যেহেতু এবং কি 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতির এর পরবর্তী সংখ্যা এভাবে নতুন একটা মডেল আসতেও পারে। 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি 5 ভিত্তিক অথবা 7 ভিত্তিক এর পরবর্তী সংখ্যাটা নির্ণয় করো, তাহলে তোমাকে পরবর্তী বলতে অবশ্যই তার সাথে আরো 1 যোগ করতে হবে। 2 রেখে 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতির মৌলিক অঙ্ক কিন্তু 0 1 2 এই তিনটাই কিন্তু, তাহলে এখানে 3 বলতে কোনো সংখ্যা নেই, তাহলে 3 যেহেতু ডেসিমিলে 3 সেটা দিয়ে আমরা 3 ভিত্তিকে কনভার্ট করি, 3 একে 3 বাক্সেসটা কি হবে? অবশ্যই 0, ওটা বসবে আর হাতে কি থাকবে? 1, তাহলে 2 এর রেখে 3 এর 0 হাতর 1, 2 আর হাতর 1, 3 এর 0 হাতর 1, 2 এর রেখে 0 হাতর 1, তাহলে 2 2 2 এর পরবর্তী সংখ্যা অবশ্যই কত হবে? 1000, তাহলে 2 2 2 3 এর পরবর্তী সংখ্যাটা হবে কি 1000, সেটা 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে। আশা করি বুঝতে পারছো আপনারা। এবং কি সাইডের মধ্যে আরো দুটি প্রশ্ন আমি লিখে রেখেছি যে 100 অক্টাল এবং কি 100 হেক্সাডেসিমিল এর পূর্ববর্তী, এত সময় ধরে আমি আলোচনা করছিলাম পরবর্তী বলতে তার সাথে আরো 1 যোগ করা, এখন কিন্তু আলোচনা করাম এর পূর্ববর্তী বলতে তার সাথে আরো 1 বিয়োগ করা, তাহলে 100 সংখ্যাটা থেকে আমরা কত বিয়োগ করব? 1 বিয়োগ করব, তাহলে পূর্ববর্তী সংখ্যাটা আমরা সহজে বার করতে পারবো। তার মানে প্রথম প্রশ্নটা দাঁড়াইছে বলা 100 অক্টাল দেওয়া হচ্ছে তোমার 100 অক্টালের পূর্ববর্তী সংখ্যাটা নিচের কোনটি, তাহলে অবশ্যই 0 থেকে 1 যায় না, তার মানে উপর থেকে 1 নিতে হবে। আচ্ছা নর্মালি আমরা যেহেতু জানি কেন 5 থেকে 6
এবং কি এটা বলা 7, তার মানে 6 থেকে 7 না গেলে অবশ্যই আমরা এই করতে গিয়ে 1 নেই। তখন 1 নেই বলতে তার বেসটা নেই, যেহেতু আমরা 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে হিসাব করি এজন্য এর জন্য আমরা 10 নিই, তখন 10 আর 6 16 বলি। তাহলে 16 থেকে 7 গেলে কি তখন কিন্তু আমরা 9টা লিখি এবং কি 4। এটা কিন্তু ডেসিমেল সংখ্যা পদ্ধতির জন্য, কিন্তু এটা কিন্তু অক্টাল সংখ্যা পদ্ধতি। যেহেতু অক্টাল তার মানে ওখান থেকে যে এই ঘর থেকে 1 যাওয়া মানে তার বেসটা চলে যাওয়া, তার এই ঘর থেকে 1 যাওয়া মানে কেন 8 যাওয়া, তার বেস যেহেতু 8, এই 1 যেহেতু 0 হয়ে যাবে, তাহলে এখান থেকে 1 যাওয়া মানে কেন 8 যাওয়া, তাহলে এখানে কত রইল, তাহলে এখানে অবশ্যই 7 রইল। 8 থেকে 1 গেলে কি অবশ্যই 7, আর এখানে 7 যেহেতু কিন্তু তার 0ই আছে তাহলে 7। তাহলে অক্টাল সংখ্যা পদ্ধতি অবশ্যই 100 অক্টালের পূর্ববর্তী সংখ্যাটা 77 অক্টাল। সেম ওয়েতে যদি সেটা হেক্সাডেসিমেলের পূর্ববর্তী সংখ্যা হতো, তাহলে পূর্ববর্তী বলতে তার সাথে অবশ্যই 1 যোগ করা, এখান থেকে 1 যাওয়া মানে তার বেস যাওয়া, তার মানে এখানে 16, এখান থেকে 1 যাওয়া মানে 15, 1 যাওয়া মানে এখানে হলো গিয়ে 16 আর এখানে হলো গিয়ে 15। তাহলে 16 থেকে 1 গেলে কি অবশ্যই 15, আর 15তে আমরা জানি হিসাবটা f, এবং 15-র পরিবর্তে হেক্সাডেসিমেলে সেটা f, তার মানে 100 হেক্সাডেসিমেল এর পূর্ববর্তী সংখ্যাটা অবশ্যই ff হেক্সাডেসিমেল। ঠিক আছে, আশা করি আমি বোঝাতে পারছি জিনিসটা, যে কিভাবে আমরা পূর্ববর্তী বা পরবর্তী রিলেটেড কোনো ম্যাথমেটিক্স বা অবজেক্টিভ আমরা সলভ করতে পারি। আচ্ছা, পঞ্চম প্রশ্নটা আমার আছে এখানে, যে 29 ডেসিমিলের বাইনারি মানটা অথবা 125 ডেসিমিলের বাইনারি মানটা। আসলে তোমাকে অবজেক্টিভের জন্য শুধু 1 মিনিট সময় দেবে, এবং কি তুমি যদি এভাবে ভাগ করে করি বা গুণ করে করে অঙ্কগুলো বার করার চেষ্টা করো, তাহলে তোমার 1 মিনিট কি 2 মিনিট 3 মিনিট চলে যাবে একটা অঙ্ক সলভ করতে গিয়ে। তাই তোমাকে কিছু শর্ট টার্ম বা টিপস কিছু ফলো রাখতে হবে, যাতে খুব স্বল্প সময় 30 ও 40 সেকেন্ডের ভিতরে কিভাবে আমরা ডেসিমেল থেকে বাইনারি বা অক্টাল বা হেক্সাডেসিমেলে কিভাবে দেখা মাত্রই সাথে সাথে আমরা আনসারটা দিয়ে দিতে পারি। যেমন 29 ডেসিমেল আছে, যদি ডেসিমেল থেকে বাইনারি বলে দেয় যে ডেসিমেল থেকে বাইনারি করো, তখন আসলে তোমাকে অবশ্যই ওভাবে 1 2 4 মানে 1 ডবল 2 2 ডবল 4 4 ডবল 8 8 ডবল 16 ওভাবে একটু ট্রাই করতে হবে। যেমন এখানে 29 আছে, আসলে 16 ডবল 32 32 লিখতে হবে না, 29-এর বাইনারি মান 16 একে যে দরটার সাথে ওটা হিসাব করবো আমরা, তাহলে 16 একে 16 আর 8, 16 আর 8 কত আমরা জানি 24, 24 আর 4 কত 28 আর 1 29, এবং কি ওটা হলো গিয়ে বাইনারি মান। তাহলে 29-এর বাইনারি মানটা কত দাঁড়াবে 11101। এখন যদি সেটা 125 হতো, তাহলে অবশ্যই প্রথমে 1 2 4 8 16 32 64, 64 ডবল 128, যেহেতু 125টা 128-এর ভিতরে, তাহলে 64 এই মানের মধ্যে কিন্তু 125টা অন্তর্ভুক্ত রয়েছে, তাই এতটুকু দিলেই হবে। যেমন 64 একে 64, 32 64 আর 32 আমরা জানি কত 97, এবং কি যদি আরও 16 দিই 96 যেহেতু 96, এবং কি তার সাথে যদি আরও 16 যোগ করি তাহলে 96, আর যদি 16 থাকে তাহলে অবশ্যই তোমার 112 হবে, এবং কি আরও যদি আমরা 8 দিই তাহলে 112 আর 8 120 হবে, আর যদি 4 দিই তাহলে অবশ্যই তোমার 124 আর 125। এভাবে কিন্তু 111101 এভাবে কিন্তু যে কোনো বাইনারি মান, যে কোনো ডেসিমিল মান থাকলে তুমি 1 মিনিটের ভিতরে এমসিকিউগুলো সলভ করতে পারো। ঠিক আছে, 1 2 তুমি লক্ষ্য রাখতে হবে আসলে এভাবে দ্বিগুণ করে করে কত পর্যন্ত যাবে, এবং কি ডেসিমিল থাকলে বাইনারি বা বাইনারি থাকলেও তুমি ডেসিমিলে সহজে, যেমন এভাবে একটা বাইনারি মান দিয়ে দিচ্ছে তোমাকে, যে একটু মোটা মানি মেবি 1011, এটার বাইনারি মান দিয়েছে, এবং কি দিয়ে বলছে এটা ডেসিমিল মানটা কত। তাহলে যেহেতু ভাবে দিবে তোমাকে 111001, তখন তোমাকে সাথে সাথে লক্ষ্য রাখতে হবে ওভাবে 1 2 4 8 16 32, তাহলে 32 একে 32 4 একে 4 আর 2 আর 1 একে 1, তাহলে 32 আর 4 36 37 38 39, তাহলে এটা লাগে 39-এর ডেসিমিল। ওভাবে তুমি যে কোনো একটা বাইনারি মান থাকলে ডেসিমিল মান বার করতে পারবে, অথবা যে কোনো একটা ডেসিমিল মান থাকলে অবশ্যই বাইনারি মান বার করতে পারবে। হয়তো তোমাকে 30 থেকে 40 সেকেন্ড মতন মানে ব্যয় করতে হবে, এর চেয়ে বেশি সময় লাগবে না অবশ্য। আচ্ছা, 6 নম্বর অঙ্কটার মধ্যে আসি আমরা, যে 6 নম্বর অঙ্কটার মধ্যে দেওয়া আছে বিএ এবং কি সিডি এবং কি বাইনারিতে প্রকাশ করো।
আচ্ছা, বি আর সি ডিটা বাইনারিতে প্রকাশ করতে হলে অবশ্যই তোমাকে কি করতে হবে, যে আমরা জানি বি এটা যদিও হেক্সাডেসিমাল, কিন্তু তোমাকে কোনো ক্লু দেয় না এটা হেক্সাডেসিমাল। তোমাকে ধরে নিতে হবে যদি কোনো অক্ষর দেওয়া থাকে বা আলফাবেট দেওয়া থাকে তাহলে অবশ্যই এটা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি হবে। তারপর হেক্সাডেসিমাল থেকে বাইনারি যেতে হলে অবশ্যই 4 বিট। তাহলে ভি এর মানটা, ভি বলতে তো তুমি অলরেডি জানো 11, বি মানে ডেসিমিল 11। তাহলে তোমাকে 8421 ফলো করে করে মানটাও বার করতে পারবে। 11 বলতে তোমার 8 1 1 এটা 0 হবে, তাহলে অবশ্যই 1011। এ বলতে 10, তো যেহেতু এই দুটো হবে 0 0 হবে, তাহলে 1010 ওটা কিন্তু বাইনারি মান হবে বি এর। তাহলে অবশ্যই 1011 1011। এখন যদি সেটা সি থাকে, সি বলতে তুমি অবশ্যই কি জানো 12, তাহলে 12 যেহেতু তাহলে 8, আর এই দেখো 8 আর সাইডে 12, অবশ্যই এটা 0। তাহলে সি এর পরিবর্তে আমরা দিতে পারি 1100। আর যেহেতু ডি, ডি মানে 13, তার মানে অবশ্যই এখানের মধ্যে একটা 1 হবে, তাহলে 1101। এটা কিন্তু বাইনারি মান হয়ে যাবে খুব সহজেই। হয়তো তোমাকে 30-40 সেকেন্ডের ভিতরে আমরা সলভ করতে পারবো ম্যাথগুলা। এর পরবর্তী একটু আসলে ক্রিটিক্যাল প্রশ্নগুলা বা একটু কনফিউজের প্রশ্নগুলা, যেহেতু এটা তোমাকে কিছু টিপস রেখে দেয় যে আসলে রেজাল্টটা কি হবে। যেমন 11.11 সেটা যদি বলে দেয় সেটা অক্টাল কত, সেটা কত হেক্সাডেসিমাল কত, হয়তো অনেকে দেখি সাথে সাথে মনে করবে এটা হয়তো 3, এটা 3 না। আসলে তোমাকে লক্ষ্য রাখতে হবে যে বাইনারি থেকে অক্টাল যেতে হলে যে আমার 3 বিটের হিসাবটা, এবং কি বাইনারি থেকে হেক্সাডেসিমাল যেতে হলে 4 বিটের হিসাবটা তোমার মাথায় লক্ষ্য রাখতে হবে। তাহলে প্রথম দিকে যদি আমরা অক্টালে প্রকাশ করি তাহলে যেহেতু 1.11 এবং এই 3 বিট দিলে ওদিকেও, কারণ আমরা জানি ওদিকেও বিটটা সাহায্যে ওদিকেও বিট বাড়াতে হয়, তাহলে আমরা 3 বিট দিলাম। 3 বিট দেওয়ার কারণে দশমিকের জায়গায় দশমিক, 110 মানে আমরা জানি 6, যেহেতু 421110 তার মানে 6, এবং কি এটা মানে 3, তাহলে এটার অক্টাল মানটা হবে গিয়ে অবশ্যই কত 3.6। কখনো আসলে দেখতে মনে হইতে পারে তোমার কাছে 3.33 না, আসলে এটা অবজেক্টিভে দেওয়া থাকবে অবশ্য, বাট এটা কিন্তু আনসার না, আনসারটা হবে 3.6। এবং কি সেম আবার একটা প্রশ্ন দিবে যে তোমার 1.11 দিয়ে তোমাকে বলবে সেটা হেক্সাডেসিমালে কত কনভার্ট করো, তখন আসলে আনসারটা সমগ্রটা চেঞ্জ হয়ে যাবে। যেহেতু বাইনারি মান 1.11, তখন আমরা হেক্সাডেসিমালে কনভার্ট করতে হলে অবশ্যই কয় বিট দিতে হবে, 4 বিট দিতে হবে, এবং ওদিক থেকে বিটগুলো সাজাবো। তার মানে এটা যেহেতু 1100, যেহেতু আমরা জানি 8421, এটা 1100, তার মানে 12 মানে কেন সি হবে, কেন হবে গিয়ে 3, তাহলে রেজাল্টটা দাঁড়াবে কত তোমার 3.3, সেটা কিন্তু হেক্সাডেসিমাল সংখ্যা হবে 3.c। ঠিক আছে, এভাবে আরও একটা প্রশ্ন আমরা সলভ করব, যে এখানে আমরা যে দ্বিতীয় একটা মডেল দিকে লিখে রেখেছি যে 11011.1111, সেটাকে তোমাকে বলেছে হেক্সাডেসিমালে কনভার্ট করার জন্য। তাহলে তোমাকে অবশ্যই আগে রেডিক্স পয়েন্টটা দিতে হবে এবং কি সাজাতে হবে। তাহলে 1101 যেহেতু উভয় থেকে সাজানি রেডিক্স পয়েন্ট 4 থেকে, এবং কি এদিকে থেকেও সাজাবো আমরা 1101। এখানে শুধু একটা 1 রয়েছে, তাহলে প্রয়োজনের খাতিরে তোমাকে 4টা দিতে হবে, এবং এদিকেও একটা 1 রয়েছে, তাহলে প্রয়োজনের খাতিরে তোমাকে আরও একটা কি দিতে হবে, আরও 3টা 0 দিতে হবে। তার মানে এগুলো 4 বিট করে সাজালাম যেহেতু হেক্সাডেসিমাল, তাহলে এটার পরিবর্তে 1101 দশমিকের জায়গায় দশমিক 1101, তাহলে 1101, তার মানে 8 4 12 আর 1 13, 13 মানে আমরা ডি জানি, এটা মানে 8 জানি, এবং কি 1011 1011, 8 10 1 11, 11 মানে বি জানি আর 1 জানি, তাহলে রেজাল্টটা কি দাঁড়ালো 1b.d8। এবার কিন্তু মানটা তোমার চেঞ্জ হতে পারে যে কোনো সময়, সেটা কিন্তু হেক্সাডেসিমাল। আবার এভাবে কোনো একটা সংখ্যা দিয়ে তোমাকে যদি বলে দেয় সেটা বাইনারিতে প্রকাশ করো, যেমন এভাবে একটা প্রশ্নটা দিয়েছে যে হেক্সাডেসিমাল না দিয়ে, যেমন 11.0.1 এটাকে দিয়েছে, দিয়ে এভাবে বলে দিয়েছে যে তুমি সেটাকে অক্টালে প্রকাশ করো বা নিজের কোনটি অক্টাল সংখ্যাটা, তাহলে অবশ্যই তোমাকে সলভ করতে হবে রেডিক্স পয়েন্ট 4 অবশ্যই, যেহেতু এখানে 1, যেহেতু ওদিক থেকে আমি সাজাতে হয় 3 বিট, এবং কি রেডিক্স পয়েন্ট 4 ওদিকে, এবং কি এদিকে আছে তোমার 101, এদিকে 1 প্রয়োজনের দিকে 0,
তাহলে এটার পরেতে 1, এটার পরেতে 5 দশমিক, এটা কিন্তু 4 দেখতে লাগে যদি এটা 1 হবে দশমিক পরে, কিন্তু এটা অক্টালোর ক্ষেত্রে 3 বিটের জন্য সেটা হয়ে গেল অলরেডি কত 4। সেটা যদি আবার অক্টাল না দিয়ে সেটাকে আবার হেক্সাডেসিমাল বলে দিত, তাহলে এটা কিন্তু আর 4 থাকতো না, কারণ এদিকে তোমাকে আরও প্রয়োজনে আরও একটা 0 বার করতে হতো, এবং এদিকে তো অবশ্যই 4 বিট আছেই তোমার, তাহলে কত দাঁড়াবে, একটা প্রয়োজনে আরও একটা 0 দিলাম, তাহলে এটা অবশ্যই কত হবে 8 হয়ে যাবে, এবং কি 1101, তাহলে অবশ্যই এটা কত হবে ডি ই, ডি হবে 1100 ডি, D.8, এটা হেক্সাডেসিমাল। এভাবে তোমাকে কনফিউজ দিতে পারে যে কোনো সময় যে বাইনারি দিয়ে, তখন তুমি মনে রাখতে হবে বাইনারি থেকে যে রেডিক্স পয়েন্ট পরে ওদিকে 4 বিট, যদি হেক্সাডেসিমাল কনভার্ট করি তাহলে রেডিক্স পয়েন্ট পরে তোমাকে অবশ্যই যদি আবার এভাবেই দিয়ে 1.1 একটা বাইনারি মান দিয়ে বলছে সেটা হেক্সাডেসিমাল প্রকাশ করো, তাহলে অবশ্যই তোমাকে এটা আনসারটা কিন্তু 1.1 হবে না, এদিকে কিন্তু 1, এদিকে 1, আমরা জানি ওদিকেও 4 বিট সাজাতে হবে, ওদিকেও 4 বিট, তাহলে ওটা সাইডটা ওকে ওদিকেও সাইডটা, তার মানে রেডিক্স পয়েন্ট ওটা রেডিক্স পয়েন্ট এটার পরিবর্তে কিন্তু 8 হবে, আর এটার পরিবর্তে 1, সেটা কিন্তু আবার হেক্সাডেসিমাল কনভার্ট হবে। এই জিনিসটাই লক্ষণীয়, ঠিক আছে। এর পরবর্তী চাও, আমি একসাথে 7, 8 এক্সপ্লেন করে নিয়েছি। এর পরবর্তীতে আমরা 9 নম্বর আরও একটা এমসিকিউ লিখে দিচ্ছি, যে 7, 8 এবং কি 7, 2 দুইটা কিন্তু ডেসিমেল সংখ্যা দেওয়া আছে। ডেসিমেল সংখ্যা দেওয়া বা দেও, কিন্তু প্রশ্নটার মধ্যে তোমাকে বলে দিয়েছে যে এটা ব্র্যাকেট দিয়ে বলে দিবে বিসিডি কত, বিসিডি একটা কোড, আর বিসিডি বলতে আমরা জানি বাইনারি কোডের ডেসিমেল, বলতে যে কোনো ডেসিমেল সংখ্যাকে, বলতে 0 থেকে 9 পর্যন্ত যে সংখ্যাগুলো রয়েছে সেগুলোকে যদি আমরা 4 বিট করে করি বাইনারিতে রূপান্তর করি সেটাকে বিসিডি বলা হয়। তাহলে যেহেতু সেটাকে বিসিডি বলা হয়, সেটা কিন্তু তুমি বাইনারির মতো করলে হবে না, প্রতিটা সংখ্যাকে মানে প্রত্যেকটা ইউনিট, বলতে আমি যদি এই 7-2কে বিসিডি করতাম চাই, তাহলে এই 7-এর জন্য আমরা জানি বাইনারিতে হিসাবটা থাকবো 0, 1, 1, 1, 4 বিটের হিসাব, 2-র জন্য থাকবো 0, 0, 10, সেটা কিন্তু অবশ্যই বিসিডি লিখতে হবে। যদি কেউর মধ্যে কনফিউজ থাকে তাহলে আরও সহজে আমি বুঝিয়ে দিতে পারি, যেমন প্রশ্নটা মেবি বলে দিয়েছে বলা 12 ডেসিমেল সংখ্যা এর বিসিডি মানটা কত, তাহলে বিসিডি বলতে 1-এর জন্য আমরা জানি 0, 0, 0, 1, যেহেতু আমরা জানি দশমিক সংখ্যা 1 সেটা 4 বিট আকারে 0, 0, 0, 1, আর 2-এর বাইনারি 0, 0, 10, সেটা কিন্তু বিসিডি। আর বিসিডি এর বাইনারিতে ডিফারেন্ট, সেটা হিসাবটা দেখো, বিসিডি যদি আবার ডেসিমেল দিয়ে বলে দিত আবার সেটা বাইনারিতে কত, তখন কিন্তু তোমার আনসারটা কিন্তু ওভাবে দিতে হলো না, যে 2 দিয়ে ভাগ করলে 6 2 12 ভাগশেষটা 0, 2 দিয়ে ভাগ করলে 3 ভাগশেষটা 0, 2 দিয়ে ভাগ করলে 1 ভাগশেষটা 1, এবং কি 2, 0 ভাগশেষটা 1, তাহলে দাঁড়ালো না 1, 1, 0, 0, 1, 1, 0, 0, এটা কিন্তু তোমার বাইনারি এলো না, তাহলে বাইনারি আর বিসিডি কখনো সমান নয়। তোমাকে লক্ষ্য রাখতে হবে কেন কি চাচ্ছে, তোমাকে বিসিডি চাচ্ছে না বাইনারি চাচ্ছে। পরবর্তী যে 10 নম্বর যে প্রশ্নটা আমি লিখে রেখেছি, 10 নম্বর প্রশ্ন, 12 ভাবে কোনো ডেসিমেল সংখ্যা দেওয়া থাকবে, 12, 11, 17, 25, এভাবে যে কোনো একটা সংখ্যা দিয়ে বলবে যে এর 2's কমপ্লিমেন্ট নির্ণয় করো বা 2-এর পরিপূরক, নতুন একটা সংখ্যা বা ফার্স্ট দিয়ে বলবে এটা 2's কমপ্লিমেন্ট বা 2-এর পরিপূরক নির্ণয় করো, তাহলে তোমার কাজটা হবে যে এভাবে 12 সংখ্যাটা অবশ্যই ডেসিমেল, 11 অবশ্যই ডেসিমেল, 17 সংখ্যাটা অবশ্যই ডেসিমেল, অথবা 25 সংখ্যাটা অবশ্যই ডেসিমেল, যে কোনো একটা ডেসিমেল সংখ্যা দিয়ে বলবে তোমাকে 2-এর পরিপূরক নির্ণয় করো, তাহলে তোমার কাজটা হবে যে মেবি বলে দিয়েছে বলে 11 সংখ্যাটার 2-এর পরিপূরক, তাহলে তোমার কাজটা হবে যে 11 যে সংখ্যাটা তার বাইনারি মানটা বের করা, তাহলে 11-র জন্য আমরা বাইনারি মান কি জানি যে 1, 2, 4, 8, বাইনারি মান 1, 1, 1, এটা 0, তাহলে মানটা দাঁড়ালো কি 1, 1, 0, এটা 8 বিটে দেখবা তুমি 8 বিটে কত, অনেক সময় 4 বিটও কিন্তু আনসারটা দিয়ে দেয়, তাহলে তোমাকে 8 বিট লক্ষ্য রাখবে, 8 বিটও হতে পারে 4 বিটও হতে পারে, 4 বিট যদি হয় তাহলে অবশ্যই তোমাকে প্রথমে 8টা বিট দিয়ে সেটা ফিল আপ 8 বিট রেজিস্টার দিলাম, এরপরে এটা 1's কমপ্লিমেন্ট করবা, যেহেতু 2-এর পরিপূরক করতে গেলে আগে 1-এর পরিপূরক করতে হয়, আর 1-এর পরিপূরক বলতে 0 থাকলে 1, 1, 1, 1, 1 থাকলে 0, 0 থাকলে 1, 1 থাকলে 0, 1 থাকলে
0 তার সাথে যখন আমরা আরও 1 যোগ করব তখন এটা 2's কমপ্লিমেন্ট বা 2 এর পরিপূরক হবে। 0 1 এ 1 0 1 0 1 1 1 1 ওটা কিন্তু তোমার 11 এর 2 এর পরিপূরক। তার মানে আমরা যে কোনো একটা ডেসিমেল সংখ্যাকে প্রথমে বাইনারিতে কনভার্ট করব এবং কি লক্ষ্য রাখবো সেটা আনসারটা 8 বিটে দেওয়া নেই। যদি 8 বিটে দেওয়া থাকে না, অনেক সময় 4 বিটেও থাকতে পারে, তাহলে তুমি 4 বিটে রাখিয়া সেটা 1's কমপ্লিমেন্ট করবা, দেন 2's কমপ্লিমেন্ট এর অবশ্যই মানে 1 এর পরিপূরকের সাথে 1 যোগ করলে অবশ্যই এটা 2 এর পরিপূরক হয়ে যাবে। যেমন এভাবে অনেক সময় প্রশ্ন আসে যে -5 এর 2 এর পরিপূরক, এর 2's কমপ্লিমেন্ট, ঠিক আছে। তাহলে আগে 5 এর মানে 2 এর পরিপূরক মাইনাস হলে কিন্তু 2's কমপ্লিমেন্ট বলতেই বিপরীতকরণ। তাহলে আগে 5 এর বাইনারি মানটা তোমাকে নিতে হবে। 5 এর মান কত 101, তাহলে 4 বিট যদি আমরা নিই তাহলে কি হবে 101 এভাবে হবে। তাহলে এটা 1's কমপ্লিমেন্ট করলে কি হবে 0 থাকলে 1 হবে, এটা হলো 1's কমপ্লিমেন্ট। 0 থাকলে 1 1 থাকলে 0 0 থাকলে 1 1 থাকলে 0। তার সাথে তুমি যখন 1 যোগ করবে তাহলে 0 1 এ 1 1 or 1 এটা 0 এটা 1, ওটা কিন্তু -5 এর আনসার যেহেতু 2 এর পরিপূরক। তাহলে অবশ্যই তোমাকে আগে 5 এর বাইনারি মানটা বার করতে হবে, এরপরে 4 বিট হলে 4 বিট, 8 বিট হলে 8 বিট বাই দ্য 1's কমপ্লিমেন্ট, এর পরবর্তীতে তুমি 2's কমপ্লিমেন্ট করবে। এভাবে আসলে যে কোনো বাইনারি রিলেটেড বা সংখ্যা পদ্ধতি রিলেটেড যে কোনো কিছু তোমাকে সলভ করতে পারবে অতি সহজেই। আচ্ছা, এর পরবর্তীতে দেখো আমি কিছু লিখে দিয়েছি, কোড নিয়ে আলোচনা করব। আসলে কোড থেকে অনেক সময় প্রশ্ন আসে, যেমন কোড কারে হয় প্রশ্নটা। কোড বলতে কোনো অক্ষর বর্ণ প্রতীক বা চিহ্নগুলোকে যদি বাইনারিতে অদ্বিতীয় আকারে প্রকাশ করা হয় তখন বলা হয় কোড বলা হয়। কোড সাধারণত 2 প্রকার। যদি প্রশ্ন করে কোড কত প্রকার বলতে হবে তোমাকে 2 প্রকার। একটা লাগে নিউমারিক্যাল কোড বা নাম্বারিক্যাল নিউমারিক্যাল কোড, আর ওটা বলতে হবে তোমাকে আলফা নিউমেরিক্যাল কোড। আচ্ছা, আলফা নিউমেরিক্যাল কোডটা সাধারণত আমরা জানি যে অক্টাল কোডটা আমরা লিখে থাকি, অক্টাল কোড অথবা হেক্সাডেসিমাল কোডটা অথবা বিসিডি কোডটা। প্রশ্ন আসে যে বিসিডি কোন ধরনের কোড, অবশ্যই বলতে হবে তোমাকে নিউমেরিক্যাল কোড। এবং কি আলফা নিউমেরিক্যাল বলতে এসকে কোডগুলা, এসকে 7 অথবা এসকে 8 অথবা ইউনিকোড, এগুলো কিন্তু অবশ্যই তোমার আলফা নিউমেরিক্যাল কোড। প্রশ্ন আসে যে ইউনিকোড কোন ধরনের কোড, অবশ্যই আলফা নিউমেরিক্যাল কোড। এসকে 8 এটা কোন ধরনের আলফা নিউমেরিক্যাল কোড, এসকে 7 এটাও আলফা নিউমেরিক্যাল। বিসিডিটা কিন্তু নাম্বারিক্যাল বা সংখ্যা পদ্ধতি, হেক্সা বা হেক্সাডেসিমাল বা অক্টাল, সেটা লাগে নিউমেরিক্যাল কোড। আসলে তুমি অবজেক্টিভগুলো এভাবে দিতে পারো আনসার। তবে বিসিডিটা আমরা জানি 4 বিটের কোড, তোমাকে মনে রাখতে হবে আসলে কোনটা কত বিটের কোড। বিসিডিটা 4 বিটের কোড, এসকে 7 যেটা সেটা কিন্তু 7 বিটের কোড, এবং এসকে 8 যেটা সেটা 8 বিটের কোড, ইউনিকোড যেটা সেটা 16 বিটের কোড। এবং কি প্রশ্ন আসে, অনেক প্রশ্ন ওভাবে চলে আসে যে এসকে 7 এর মধ্যে কতটা অক্ষর থাকে, তাহলে 2 টু দি পাওয়ার 7, তার মানে কতটা ভিন্ন অক্ষর, 128টা ভিন্ন অক্ষরকে প্রকাশ করা যায়। এসকে 8 যেহেতু তার মানে 8 বিটের কোড, 2 টু দি পাওয়ার 8, তার মানে 256টা ভিন্ন ভিন্ন অক্ষরকে প্রকাশ করে। 16 বিটের কোড ইউনিকোড 2 টু দি পাওয়ার 16, 2 টু দি পাওয়ার 16 মানে 65,536টা ভিন্ন ভিন্ন অক্ষরকে প্রকাশ করে। এভাবে এইতে পারে 16 বিটের কোড কোনটি, তাহলে অবশ্যই ইউনিকোড বা সার্বজনীন কোড বা পৃথিবীর সমগ্র ভাষাকে যে কোডভুক্ত করা হয় তাকে বলা হয় ইউনিকোড। অথবা তাকে কতটা ভিন্ন ভিন্ন অক্ষরকে প্রকাশ করা যায়, 65,536টি। এই আঙ্গিকে প্রশ্নগুলো দিতে পারো। তবে এসকে থেকে কিছু প্রশ্ন আসে, এসকে 8 থেকে তোমাকে কিছু মনে রাখলেই হলো যে এসকে 8 যে আমরা পড়ি বা অনেক সময় এসকে 8 এর ক্ষেত্রে ক্যাপিটাল এ থেকে ক্যাপিটাল জেড পর্যন্ত, ক্যাপিটাল এর মান হলো ডেসিমেল 65-র যে বাইনারি মানটা সেটা, এবং জেড যেটা সেটা 90 হিসাবে বলি আমরা, 19 যেটা, স্মল এ থেকে স্মল জেড 97 to 122, এবং কি 0 থেকে 48, 0 থেকে 9 পর্যন্ত 48 to 57 বলতে তোমাকে প্রশ্ন বলে দেয় যে এ এর এসকি 8 এর বাইনারি এ এর এসকি মানটা কত বা বি এর মানটা কত, বলে দে বি এর এসকি মান কত, এসকি 8 মান, এসকি 8 এর মানটা কত বি, প্রশ্ন এটা।
আচ্ছা, এ যদি 65 অবশ্যই বি হবে কত 66, তাহলে 66-র বাইনারি মানটা তোমাকে লক্ষ্য রাখতে হবে 1 2 4 8 16 32। তাহলে SK8 যেহেতু, তার মানে SK8 আর বি যেহেতু, তার মানে এ যদি 65 হয় তাহলে বি অবশ্যই কত 66, যেহেতু 32 দুগুণে 64, তাহলে 1 64 65 66, 2 যেহেতু 64 65 66, বাদ বাকিগুলো অবশ্যই তোমাকে কি হবে অবশ্যই 0 হবে। SK8 যেহেতু, তার মানে কেন কয়টা ডিজিট 4টা 7টা, এবং কি ও সারাটা ডিজিট হলো গিয়া বি এর SK8 মান, এবং কি আমরা জানি সংখ্যাসূচক বিট ও হলো গিয়ে 4টি যে ডাটা বিট। অনেক সময় প্রশ্ন আসে যে ডাটা বিট কয়টি, 4টি, বা সংখ্যাসূচক বিট আসে, ডাটা বিট না এসে অনেক সময় সংখ্যাসূচক বিট আসে। তাহলে সংখ্যাসূচক বিট কয়টা 4টি, এবং কি ও যে পরবর্তী 3টি রয়েছে ওটা বলে কি জোন বিট বা এলাকা বিট বা জোন বিট, আর ও যে একটি রয়েছে তাকে বলা হয় পেরিটি বিট। অনেক সময় অবজেক্টিভ আসে যে পেরিটি বিট যুক্ত কোড কত প্রকার, অবশ্যই কতটি কোড পেরিটি বিট যুক্ত, অবশ্যই 8টি বিটের সমন্বয়ে কিন্তু পেরিটি বিট সংযুক্ত। এবং কি তোমাকে বলতে পারে যে ডাটা বিট কত, তাহলে অবশ্যই বি এর ডাটা বিট হবে 0010, এবং কি বলতেও পারে বি এর জোন বিট কত, তাহলে বি এর জোন বিট হবে কত 100, ঠিক আছে। এবং কি অনেক সময় প্রশ্ন আসতে পারে যে বি না এসে অনেক সময় প্রশ্ন আসে যে ডি এর SK8 মান কত, SK8 ডি। আচ্ছা, এ যদি তোমার 65 হয় তাহলে অবশ্যই বিটা 66, সিটা 67, আর ডিটা হবে 68। তাহলে 68 যেহেতু, তাহলে আগে দেখো 1 2 2 ডবল সাইডে ডবল 8, এরপরে 16 32, এরপরে 64, তাহলে 64 আর সাইড 68 0, যেহেতু ডির মানটা আমরা জানি 64 আর সাইডে 68, এবং কি যদি বলে যে তার মানটা কত SK8-এ, অবশ্যই ডির মান এটা হবে। এখন যদি বলে যে ডি এর জোন বিট কত, তাহলে অবশ্যই কত ডি এর জোন বিট এই 3টা। যদি বলে ডি এর সংখ্যাসূচক বিট বা ডাটা বিট কত, তাহলে 0 100, সেটা লাগে ডি এর ডাটা বিট। এভাবে তুমি আসলে কোড থেকে যে কোনো কিছু আনসার দিতে পারো। আশা করি বুঝতে পারছো। অবশ্যই যদি 0 থাকে সেম ওয়েতে 48 হবে, তাহলে 1 থাকলে অবশ্যই কত দশমিক সংখ্যা 1 থাকলে SK8 এর মানটা হবে, যদি 0 48 হয় তাহলে 1টা অবশ্যই 49, যদি স্মল এ আয় তাহলে অবশ্যই 97, যদি স্মল বি আয় অবশ্যই সেটা কত 98। সেটা বাইনারিতে কনভার্ট করি, সেটা 4টা ডাটা বিট, 3টে জোন বিট, একটা পেরিটি বিটের সাথে সাজালে তুমি নির্ণয় করতে পারবে আসলে কোনটা জোন বিট হবে, বা স্মল এ বা স্মল বির জোন বিট কত হবে, বা ডাটা বিটটা কত হবে। এখন আসি যে মৌলিক উপপাদ্য নিয়ে কিছু কথা। তাহলে আমরা জানি যে অবজেক্টিভগুলো তোমাকে চলে আসে যে মৌলিক উপপাদ্য নিচের কোনটি। আমরা জানি a+0, a+1, a+1, a+a, a+a বার, a into 0, a into 1, a into a, এবং কি a into a বার, ঠিক আছে। এগুলো কিন্তু যোগের মৌলিক উপপাদ্য, এগুলো কিন্তু যোগের মৌলিক উপপাদ্য, এটা কিন্তু গুণের মৌলিক উপপাদ্য। তাহলে যোগের, এটা যেহেতু যোগের মৌলিক উপপাদ্য, যোগের এটা হলো গিয়ে গুণের। এখন কথা হলো গিয়া অবজেক্টিভ চলে আসে যে নিচের কোনটি মৌলিক উপপাদ্য, তার মানে এগুলো কিন্তু 18টাই কিন্তু যোগের এবং গুণের মৌলিক উপপাদ্য। এবং কি অনেক সময় প্রশ্ন চলে আসে যে a into a বার সমান কত, a into a সমান কত। তোমাকে লক্ষ্য রাখতে হবে যে ওর কানেকশন, যেহেতু যোগের ক্ষেত্রে যে সময় যোগ থাকবো, যে কোনো একটা ইনপুট যদি 1 হয় আউটপুট 1, এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। যোগের ক্ষেত্রে যে একটা ইনপুট 1 হলে আউটপুট 1, আর গুণের ক্ষেত্রে যে কোনো একটা 0 হলে আউটপুটটা 0। এটা লক্ষ্য রাখলে তুমি যে কোনো যোগ বা গুণের ক্ষেত্রে কোনো ধরনের অসুবিধা ফেস করতে হবে না। যেমন এটা কিন্তু 0 হলে রেজাল্টটা 0, এটা 1 হলে রেজাল্টটা 1, এ আছে দ্যাটস ওয়াই এ হবে। এটা 1 আছে, একটু আগেই বলেছিলাম আমি যে কোনো একটা ইনপুট যদি 1 হয় যোগের ক্ষেত্রে আউটপুটটা 1 হবে, আর দেখার প্রয়োজন নেই। তাহলে এটা যদি হয় এটা অবশ্যই এ হবে, এটা 0 হলে এটা 0 হবে, এটা 1 হলে এটা 1 হবে, তার মানে এটা এ আছে অবশ্যই এ হবে।
এবং কি এ প্লাস এ বার, তার মানে এটা 0 হলে এটা অবশ্যই 1, এটা 1 হলে এটা অবশ্যই 0, তার মানে যে কোনো একটা 1 আছে। এজন্য a প্লাস 0 সমান a প্লাস 1 সমান 1, a প্লাস a সমান a প্লাস এ বার সমান অবশ্যই কি হবে, তোমাকে 1 হবে। আচ্ছা, আমরা যে সময় বুলিয়ান গুণ বা জন্য বা আমরা বলেছিলাম যুগের গুণের উপপাদ্যের ক্ষেত্রে যে কোনো একটা 0 হলে আউটপুটে 0, এটা অবশ্যই 0 হবে, এটা 0 হলে এটা 1, এটা 1 হলে এটা 0, যে কোনো একটা 0 আছে এটা অবশ্যই 0 হবে, এটা এ আছে, এটা 0 হলে 0, 1 হলে 1, এ হলে এ হবে এবং কি এটাও এ হবে। এগুলো কিন্তু তোমার লাগে যুগের উপপাদ্য। অবজেক্টিভ আসতে পারে যে কোনো একটা, এই আটটির মধ্যে যে কোনো একটা আসতে পারে যে নিচের কোনটি যুগের বা গুণের মৌলিক উপপাদ্য, বা শুধু বলতে পারে মৌলিক উপপাদ্য এখানের মধ্যে কোনটি, তাহলে তোমাকে এই দেখেই বলতে হবে। অথবা অবজেক্টিভ এমনভাবে আসতে পারে এ প্লাস এ সমান কত, হোয়াট, বা এ প্লাস এ বার ইকুয়াল হোয়াট, তাহলে তোমাকে মৌলিক উপপাদ্যগুলো একটু বুঝে পড়লেই আনসারগুলো তুমি দিতে পারবে। এবং কি অনেক সময় প্রশ্ন আসে যে এ প্লাস বিসি বিভাজন উপপাদ্য নিচের কোনটি, তার মানে বিভাজন উপপাদ্য এ প্লাস বিসিটা, অথবা এ প্লাস বিসি সমান কি, তাহলে এ প্লাস বিসি সমান এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। অনেক সময় আবার প্রশ্ন আসে যে নিচের কোনটি ডি মর্গান উপপাদ্য। ডি মর্গান বলতে দুই চলকও আসতে পারে, যখন বার বাং এ বার ইন্টু বি বার, এটা কিন্তু বিভাজন, এটা কিন্তু ডি মর্গান, ডি মর্গান। এ প্লাস বি হোল বার সমান এ বার বি বার, অথবা এভাবে থাকতে পারে এ বি হোল বার সমান এ বার ওর বি বার। সব সময় যে এ বার বি বার থাকবো তা কিন্তু নয়, এমনও হতে পারে এম এন হোল বার দেওয়া আছে, তার মানে তোমাকে এম বার প্লাস এন বার দিতে হবে। সব সময় যে এ বি ডি চলকের সাহায্যে প্রশ্নগুলো আসবে তা কিন্তু নয়, ঠিক আছে। তাহলে অবশ্যই তোমাকে যে কোনো সময় মৌলিক উপপাদ্য যোগর বা গুণর থেকে যদি সূত্র আসছে, অথবা বিভাজন উপপাদ্য থেকে, অথবা ডি মর্গান উপপাদ্য থেকে, তাহলে তুমি অতি সহজেই আনসার দিতে পারবে। অথবা অনেক সময় প্রশ্ন আসে যে এটাও বিভাজন উপপাদ্যের অন্তর্ভুক্ত, এ প্লাস বি এক্স অর বি যেটাকে বলি সমান এ নট বি প্লাস এ বি নট, অথবা এ বি নট প্লাস এ বি নট, এ নট বি প্লাস এ বি নট সমান এক্স অর বি ওয়াই, অথবা এ এক্স নট বি সমান যাতে এক্স অর বি ফর ইট গেট এ নট বি প্লাস এ বি নট। অথবা অবজেক্টিভ চলে আসে যে এক্স অর বি ইকুয়াল হোয়াট, অথবা এক্স নট বি ইকুয়াল এ নট বি নট প্লাস এ বি ইকুয়াল হোয়াট, ওভাবে প্রশ্নগুলো আসে। তখন তোমাকে ও সাইড থেকে ও সাইড, ও সাইড থেকে ও সাইড, এক্স অর গেট বা এক্স নট গেট, এভাবে আনসার দিতে পারো তুমি। অথবা আরও দেখা যায় অনেক সময় মডেলগুলো অভাবে আসে যে এ ইকুয়াল 1 এবং বি ইকুয়াল 0 হলে তাহলে এ এক্স অর বি ইকুয়াল হোয়াট প্রশ্নটা। তাহলে তোমাকে লক্ষ্য রাখতে হবে যে এক্স অর গেটের সংজ্ঞাটা কি। এক্স অর গেটের সংজ্ঞাটা তুমি জানো, বিজোড় সংখ্যক ইনপুট 1 হলে আউটপুট 1। তাছাড়া বাইনারি যুগের জন্য যে গেট ব্যবহৃত তাকে এক্স অর গেট বলা হয়। তাহলে বাইনারি যুগ যেহেতু 0 আর 1-এ, অবশ্যই রেজাল্টটা কি হবে যে 0 1-এ অবশ্যই কি হবে, 0 1-এ যোগ করলে বাইনারি যুগ যেহেতু 1 হবে, তার মানে এটা আউটপুট কিন্তু হবে 1 হবে। কিন্তু একটু জায়গায় যদি চেঞ্জ করে দেয় যে এ আর বি ইকুয়াল হোয়াট হবে, তাহলে অবশ্যই গুণ দিয়ে দিচ্ছে, তার মানে এন্ড গেট। তাহলে 0 1 গুণের ক্ষেত্রে তুমি জানো বুলিয়ান গুণের ক্ষেত্রে যে কোনো একটা গেট যদি, যে কোনো একটা ইনপুট যদি 0 হয় আউটপুট অবশ্যই 0। তাহলে এ ইকুয়াল 1 বি ইকুয়াল 0, তাহলে এ বি ইকুয়াল হতো অবশ্যই 0। আবার এটাকে এভাবে না দিয়ে যদি এভাবে দিয়ে দেয় এ প্লাস বি সমান কি, তখন এটা 1 এটা 0, তখন তোমাকে বলতে হবে যে এটা অর গেট। অর গেটের ক্ষেত্রে তুমি কি জানো যে একটা ইনপুট যদি 1 হয় আউটপুটটা 1। আবার সেটা তোমাকে আরো লক্ষ্য রাখতে হবে যে এ ইকুয়াল 1 বি ইকুয়াল 0, এবং কি এ ওর বি হোল বার, অথবা এ এখানে কিন্তু নর গেট, এটা কেন এ নর বি, তা নর বলতে ওর ওর বিপরীত, তাহলে ওর মানে যোগ, যেহেতু কেন এটা 0, এ মানে 1, বি মানে 0 বার, তাহলে 1 যোগ 0 সমান 1 বার, তার 1 কমপ্লিমেন্ট ইটস মিনস 0, তার মানে এটার রেজাল্টটা কি হবে 0 হবে। সেই মতে প্রশ্নগুলা অভাবে আসতে পারে যে তোমাকে দিয়ে দিয়েছে এ ইকুয়াল 1 বি ইকুয়াল 1 আর এ বি বার ইকুয়াল হোয়াট। তাহলে যদি তোমার এর মানটা যদি 1 হয়, বির মানটাও যদি 1 হয়, বার হয়, তাহলে 1 এ 1 এ আমরা জানি বুলিয়ান গুণের ক্ষেত্রে যে সবগুলো ইনপুট 1 হলে আউটপুট 1, এবং কি 1 এটা কিন্তু বার আছে, তাহলে রেজাল্টটা কি দাঁড়াবে 0, তার মানে এটা রেজাল্ট দাঁড়ালে 0। ঠিক আছে, অতি সহজেই তুমি আনসারগুলো দিতে পারো। এবং কিভাবে প্রশ্ন না আসে এভাবেই আসতে পারে যে সেটা যদি আবার যে এক্স নর বি যদি চলে আসে ইকুয়াল হোয়াট, তার মানে তুমি অলরেডি জানো যে যদি সমান সংখ্যক ইনপুট হয়
ইনপুট 0 0 বা 1 1 সমান ইনপুট থাকে, বা XOR গেটের বিপরীত গেট। XOR গেট বলতে বাইনারি যুগের জন্য যে গেট ব্যবহৃত হয়, তাহলে XOR গেটের বিপরীত গেট বলা হয় XNOR গেট। তাহলে 1 এ 1 এ যদি 1 হয় তাহলে অবশ্যই এটা কি হবে, অবশ্যই 0 হবে, কারণ XOR গেটের বিপরীত গেটে অবশ্যই তোমাকে কি বলে 0। তাছাড়া যদি কোনো স্টুডেন্ট বুঝেও না তাহলে দেখো এর পরিবর্তে 1 এবং কিন্তু XOR আছে 1 এবং কি বার, তাহলে XOR বলতে বাইনারি যুগ, 1 এ 1 এ অবশ্যই 1 এবং কি সেটা বার, এবং কি এটা কি হবে 0। তাহলে রেজাল্টটা কি দাঁড়ালো 0। এবং কিন্তু মডেল আসতে পারে তোমার যে কোনো একটা গেট দিয়ে। আচ্ছা, গেট যেহেতু ওভাবে এমন বলতে পারে যে এটা কোন ধরনের গেট। আচ্ছা, এটা অবশ্যই আমরা জানি কি গেট, এন্ড গেট। অথবা একটা মডেল বলতে পারে এটা কোন ধরনের গেট, অবশ্যই এটা NAND গেট। তবে এটা একটা NAND গেট, তাছাড়া এটা কি গেট, সার্বজনীন গেট, সার্বজনীন গেট। তাছাড়া এটা যৌগিক গেট, এভাবে বলতে পারে। অথবা যে কোনো একটা ইনপুট দিতে হবে পি কিউ, এটা আউটপুট কি, তাহলে অবশ্যই পি আর কিউ আগে গুণ বাদে বার, তাহলে পি কিউ এবার আউটপুটটা ওভাবে বার হবে, পি কিউ হোল বার। এমন হতে পারে যে কোনো এভাবে একটা গেট দিয়েছে, যেমন পি ইকুয়াল দিয়ে দিয়েছে 1 এবং কিউ ইকুয়াল দিয়ে দিয়েছে 0, এবং কি দিয়ে এভাবে একটা সার্কিট রেখে দিয়েছে তারা, এভাবে আরও একটা নট গেট কানেক্ট করা দিয়েছে, সমাজাত ইনপুট আরও নট কানেক্ট করা গেট। ওটা ইকুয়াল ওয়াই ইকুয়াল হোয়াট, প্রশ্নটা বলে দিয়েছে শুধু এখানে পি ইকুয়াল 1 কিউ ইকুয়াল 0, তাহলে একটা দিল 1 এবং কেরোটা 0। প্রথম অবস্থায় তোমার হলো কি পি কিউ, প্রথম অবস্থায় এটা যেহেতু পি কিউ NAND এবং কি এন্ড এবং নট, এবং কি এটা সমাজাত ইনপুট প্রবেশ করছে, তার মানে পি কিউ এন্ড এবং নট হবে। তাহলে এটা ওয়াই হবে কি, ওয়াই সমান সমান পি কিউ এন্ড এবং নট। তাহলে দেখো প্রথমটা আছে 0, এর পরবর্তীটা 1, এরপরে প্রথমটা 1, এর পরবর্তীটা 0, এবং কি আর ওটা বার দেওয়া এক্সট্রা, ওকে 1 আর 0, 1 0 তোমার অবশ্যই গুণ করলে 0 এবং কি বার এবং হোল বার, তাহলে অবশ্যই এটা 0 হবে। তাহলে ওয়াইটা কত হবে, মানে দুইটা তুলে নিব আমরা। তাছাড়া 0 যদি বার করি তাহলে অবশ্যই কি হবে, যদি কেউ বোঝে না তাহলে 0-কে যদি বার করি আমরা অবশ্যই 1 হবে, 1 উপরে কিন্তু এক্সট্রা একটা বার রয়ে যায়, এবং কি 1 বার করলে অবশ্যই সেটা 0 হবে। আশা করি তোমরা বুঝতে পারছো আসলে জিনিসটা কিভাবে হবে, এবং কি সেটা তুমি অবশ্যই দেখেই বুঝতে পারবে এটা কোন গেট। যেমন এটা XOR গেট নিয়ে, যেমন অনেক সময় প্রশ্ন আসে যে NAND গেট দিয়ে কোন কোন গেট বাস্তবায়ন করা যায়, অথবা NOR গেট দিয়ে কোন কোন গেট। NAND গেট আমরা জানি সার্বজনীন গেট যেহেতু, তার মানে NAND গেট দিয়ে OR গেট, AND গেট এবং কি NOT গেট, এই তিনটা গেট বাস্তবায়ন করা যায়। অথবা NOR গেট দিয়েও সেম, OR গেট, AND গেট এবং কি NOT গেট, এই তিনটা গেট বাস্তবায়ন করা যায়। এবং কি প্রশ্ন আসে যে NAND গেট বলতে কোন কোন গেটের সময় তৈরি, AND গেটের বিপরীত গেট, AND গেট প্লাস NOT গেট, তার মানে AND এর বিপরীত গেটের নাম NOT গেট। NOR গেট কোন গেটের বিপরীত, OR গেট প্লাস NOT গেট, ও দুইটা, তার মানে OR গেটের বিপরীত গেটের নাম NOR গেট। অনেক সময় প্রশ্ন আসে যে NAND থেকে OR করতে হলে কয়টা গেট প্রয়োজন, NAND থেকে OR করতে হলে অবশ্যই তোমাকে 3টা গেটের প্রয়োজন, অথবা NAND থেকে AND গেট করতে হলে 2টা, আর NAND থেকে NOT করতে হলে 1টা। যদি বুঝো না কেউ আবার তুমি ওভাবে লক্ষ্য রাখতে পারো যে এ যদি তাকে সমাজাত ইনপুট প্রবেশ করি আমরা নেট থেকে করি, এটা অবশ্যই এ নট হয়ে যায়। তার মানে NAND থেকে NOT করতে হলে যখন তুমি NAND থেকে NOT করবে তখন তোমাকে অবশ্যই একটা NAND গেট ব্যবহার করতে হবে, এবং কি তুমি যখন NAND থেকে এন্ড করবে তখন অবশ্যই তোমার 2টা NAND গেট ব্যবহার করতে হবে, এবং কি NAND থেকে তুমি যে সময় OR করবে তখন 3টা NAND গেট ব্যবহার করতে হবে। ঠিক সেম ওয়েতে যে সময় তুমি NOT থেকে NOT করবে তবে অবশ্যই একটা তোমাকে ইউজ করতে হবে NOR গেট, এবং কি NOR থেকে তুমি যে সময় OR করবে তো অবশ্যই তোমাকে 2টা NOR গেট ব্যবহার করতে হবে, এবং কি NOR থেকে তুমি যে সময় তুমি AND গেট সলভ করবে তো অবশ্যই 3টা NOR গেট কানেক্ট করতে হবে। অবশ্যই তুমি এগুলো মনে রাখলেই তোমার জন্য ভালো হয়। এবং কি XOR গেট যদি চলে আসে, XOR গেট কোন কোন গেটের সময় তৈরি, XOR গেট বলতেই তো তুমি অলরেডি জানো A নট বি প্লাস এ বি নট। তাহলে এখানে দেখতেই লাগছে যে এখানে যে একটা নট গেট আছে, একটা এন্ড গেট, একটা OR গেট, তার মানে XOR গেটটা অবশ্যই তোমার এন্ড গেট, OR গেট এবং নট গেট এই তিনটার সমন্বয়ে তৈরি। XOR গেটটা 3টা গেটের সমন্বয়ে তৈরি তোমার XOR গেটটা। যেমন অনেক সময় একটা লজিক্যাল ফাংশন ওভাবে দেওয়া থাকবে, তোমার যে কোনো একটা লজিক্যাল ফাংশন
যেমন এভাবে দেওয়া আছে এ নট বি প্লাস সি, এখানের মধ্যে কয়টি গেট রয়েছে সেটা বর্ণনা করো। আচ্ছা দেখো তো, একটা নট গেট আছে, একটা এন্ড গেট আছে, একটা ওর গেট আছে, ঠিক আছে? তার মানে অবশ্যই কয়টা, 3টে গেট রয়েছে, এ নট বি সি, ঠিক আছে? অনেক সময় একটা অবজেক্টিভ আসে এভাবে যে তোমার এভাবে ডায়াগ্রামগুলো দেওয়া থাকবো, তার মানে 2টা ইনপুট 2টা আউটপুট ওভাবে দেওয়া থাকবো, তার মানে এটা লাগে হাফ হেডার। যদি আবার 3টা ইনপুট 2টা আউটপুট থাকে এটা কিন্তু হাফ হেডার, ঠিক আছে? অবজেক্টিভটা যদি বলে উদ্দীপক এটা কি হাফ হেডার। যদি ফুল হেডার থাকে তাহলে অবশ্যই কেন 3টা ইনপুট 2টা আউটপুট থাকবো। আবার যদি সেটা দেখা যায় তোমার এদিকে দেখা গেছে 4টি এবং এদিকে 2টা, তার মানে এটা লাগে ফুল হেডার, 4টা ইনপুট 2টা আউটপুট। তার মানে যদি আনকোডেড ডেটাগুলোর কোডেড ডেটা রূপান্তর করা হয় তাহলে বলা হয় এটা এনকোডার। আবার যদি দেখা যায় তোমার যেদিকে 2টা এদিকে 4টা, মানে ইনপুট 2টা আউটপুট 4টা, তার মানে এটাকে তোমাকে মনে রাখতে হবে এটা হবে গিয়ে ডেকোডার, ঠিক আছে? অথবা এটা যদি 2 থেকে 4 লাইন অথবা 3 লাইন থেকে 8 লাইন হবে, কিন্তু এনকোডারের ক্ষেত্রে 4 লাইন থেকে 2 লাইন অথবা 8 লাইন থেকে 3 লাইন হবে। এটা কিন্তু 2 লাইন এবং 2 লাইন, কারণ ইনপুট লাইন আউটপুট লাইন সমান, একমাত্র হাফ হেডারও, এবং কি এটা 3টা ইনপুট 2টা আউটপুট থাকবে, ঠিক আছে? এবং কি হাফ হেডারটা সাধারণত তুমি মনে রাখতে হবে যে একটা এক্সওর গেট এবং কি একটা এন্ড গেটের সমন্বয়ে তৈরি হাফ হেডারটা। যদি প্রশ্ন আসে যে হাফ হেডার কোন কোন গেটের সমন্বয়ে তৈরি, একটা এক্সওর গেট একটা এন্ড গেটের সমন্বয়ে তৈরি লাগে হাফ হেডার। এবং কি প্রশ্ন আসতে পারে যে হাফ হেডার কয়টা হাফ হেডারের সাহায্যে ফুল হেডার বাস্তবায়ন করা সম্ভব? 2টা হাফ হেডার এবং কি একটা ওর গেট, একটি ওর গেটের সমন্বয়ে একটা ফুল হেডার বাস্তবায়ন করা সম্ভব। আশা করি বুঝতে পারে। এবং কি দেখা যায় গেট রিলেটেড প্রশ্নগুলো আসে বা সার্কিট রিলেটেড। সার্কিট অবশ্যই আমি ভিডিওর সাহায্যে যে সময় ফুল ভিডিওগুলো করছি, যারা এই বেসটা বুঝে ভালো করি তাহলে অবশ্যই সে আনসার দিতে পারবে কোন গেট। অন্য সময় প্রশ্ন আসে যে একটা মাত্র গেট ওর যে ইনপুট লাইন আউটপুট লাইন সমান, শুধুমাত্র একটা গেট, সেটা লাগে নট গেট অথবা ইনভার্টার গেট বলা হয়। ইনভার্টার, এই গেটটাকে ইনভার্টার গেটও বলা হয়, নট গেট, যার ইনপুট লাইন আর আউটপুট লাইনটা সমান। অবজেক্টিভ যদি আসে কোন গেটের ইনপুট লাইন আউটপুট লাইন সমান, অবশ্যই নট গেট বা ইনভার্টার গেট, যেটাকে ইনভার্টার নামে চিহ্নিত করা হয়। নিচে আসছে বাফার গেট কোনটি? বাফার বলতে আসলে একটা নট গেটের উপরে যদি আরো একটা নট গেট থাকে এ সমান সমানে, এটা কিন্তু বাফার গেট বলা হয়। বাফার গেট বলতে একটা নট গেটের ভিতরে যখন আরো একটা নট গেট যাবে তাকে বলা হয় বাফার গেট, ঠিক আছে? তাহলে তুমি অতি সহজেই গেট রিলেটেড প্রশ্ন তুমি আনসার দিতে পারো। যেমন গেট যদি বলে যে সার্বজনীন গেট কয়টি, অবশ্যই সার্বজনীন গেট 2টি। যদি প্রশ্ন আসে যে যৌগিক গেট কয়টা, যৌগিক গেট হলো গিয়ে তোমাকে 4টি বলতে হবে। যেমন যৌগিক গেট NAND গেট, নট গেট, এক্সওর গেট এবং XNOR গেট। যদি প্রশ্ন করে যৌগিক গেট কয় প্রকার, তখন আনসার দিতে হবে 2 প্রকার, এটা লাগে সার্বজনীন গেট, এটা লাগে বিশেষ গেট। যদি করে বিশেষ গেট কয়টা, 2টা, এক্সওর গেট XNOR গেট। ওভাবে ভাঙ্গিয়ে আনসারগুলো দিতে পারে। মৌলিক গেট কয়টি যদি প্রশ্ন করে, 3টি। কি ওর গেট, এন্ড গেট এবং নট গেট। যদি প্রশ্ন করে নিচের কোনটি মৌলিক গেট, তাহলে তোমাকে বলতে হবে একটা ওর গেট, একটা এন্ড গেট এবং কি একটা লাগে নট গেট। আবার কোন প্রশ্নের মধ্যে চলে আসে যে নিচের কোনটি মৌলিক গেট নয়, তোমাকে লক্ষ্য রাখতে হবে যে কথাটা কি বলেছে। তাহলে বলে দেয় যে নিচের কোনটি মৌলিক গেট নয়, তাহলে দিতে হবে ওর গেট, এন্ড গেট, নট গেট এবং কি আরোটা দিয়ে থাকবে NAND গেট।